এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এত জিনিস কে খাবে? কোথায় এত দেখছো? তোমার জন্য নিয়ে এসেছি, তুমি খাবে। আমি এত কিছু খেতে পারবো না। যেতে যেতে সব খাওয়া হয়ে যাবে। আহান পলিথিন থেকে জুসটা বের করে তার ক্যাপটা খুলে মীরাকে দিল। এটা খাও, ভালো লাগবে। মীরা খুশি মনে আহানের কাছ থেকে জুসটা নিয়ে খেতে লাগলো। একটু পরে বাস এসে গেল। আহান মীরাকে নিয়ে বাসে উঠল। লাগেজটা বক্সে দিল। মীরার হাতে তার হ্যান্ডব্যাগটি, আহানের হাতে শুধু খাবারের পলিথিনটা। এক এক করে যাত্রী উঠল, বাস ছেড়ে দেওয়া হলো। বাস চলছে। মীরা আশেপাশের সৌন্দর্য দেখতে ব্যস্ত। নিজের শহর ছেড়ে আবারও সে অন্য শহরে যাচ্ছে। যতই অন্য কোথাও যাক না কেন, নিজের শহরের জন্য মন টানবে। আহান এতক্ষণে নিজের মাথাটা বাসের সিটে হেলিয়ে রেখেছে, চোখ বুজে আছে সে। মীরা তার এক হাত দিয়ে আহানের মাথায় হাত বুলিয়ে দিল। এক ধ্যানে কিছুক্ষণ তাকিয়ে রইল মীরা। আহানের এক হাত জড়িয়ে ধরে আহানের কাঁধে নিজের মাথাটা রাখলো মীরা। বলল, ইন্সপেক্টর সাহেব, আপনাকে কিছু কথা বলা হয়নি। আহান চোখ বুজে জবাব দিল, কি? আপনি জেগে আছেন? বলো, শুনছি। এই যে আমি আপনার কাছাকাছি পাশাপাশি থাকি, হাতে হাত রাখি, কাঁধে মাথা রেখে আপনাকে জড়িয়ে ধরি, এসব আমাকে মানসিক শান্তি দেয়, প্রচণ্ড শান্তি দেয়। আপনি আমার মানসিক শান্তি ইন্সপেক্টর সাহেব। আপনাকে ভালোবাসি কারণে অকারণে। আহান চোখ খুলে মীরার দিকে তাকিয়ে বলল, প্রপোজ? তাও বাসে? ভালোবাসি বলার জন্য বিশেষ স্থান বা বিশেষ মুহূর্তের প্রয়োজন হয় না। আপনার সাথে থাকলেই ওটা আমার কাছে বিশেষ মুহূর্তই। আর কে বলল আমি আপনাকে প্রপোজ করেছি? আপনার মতো নিরামিষকে কেউ প্রপোজ করবে নাকি? ভাব দেখিয়ে বলল মীরা। খেপে গেল আহান। আবার নিরামিষ বললে? নিরামিষকে সেটা 2 দিন পরেই বুঝবে। কেন? 2 দিন পর কি হবে? বলবো না। বলুন। সিক্রেট। নিরামিষ? যত খুশি বলে নাও, দেখবে এরপর নিরামিষ বলার সুযোগই তোমায় দিব না। ভেঙচি কাটে মীরা। জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। কলেজে এসে বসে আছে দিবা। সামনে তার ফাইনাল পরীক্ষা। পরীক্ষা নিয়ে ভাবার বদলে সে অন্য কিছুর কথা ভেবে মন খারাপ করে বসে আছে। সকালবেলা আয়নের নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে কতগুলো মেসেজ এসেছে দিবার কাছে। ও ভাবতেও পারেনি আয়ন ওকে ধরে ফেলবে, ওর কিছু কথায় এমন রিয়েক্ট করবে, কড়া ভাষায় জবাব দিবে। দেবাকে হাজারটা কথা শুনিয়েছে আয়ান। দেবা আয়নের কথায় কষ্ট পেয়েছে প্রচুর। আয়ন বলেছে যখন সে আয়নকে পছন্দই করে না, তাহলে কেন ওকে মেসেজ দিয়ে এসব পাঠালো? ওর সাথে যেই থাকুক, তাতে দেবার এত সমস্যা কেন? মানুষ তো তখনই জেলাস ফিল করে যখন সে দেখে তার প্রিয় মানুষটির সাথে অন্য কেউ আছে। কিন্তু দেবার তো জেলাস ফিল করার কথা নয়। তাহলে শুধু শুধু এসব বলে নিজেকে নিচে নামানোর কি প্রয়োজন ছিল তার? যদি পছন্দ করে থাকে তাহলে সরাসরি বলুক। তা না করে উল্টো পাল্টা কথা বলে নিজেকে ছোট করার কোনো কারণ ছিল না। আয়ান যার সাথে থাকুক, যার সাথে ছবি তুলে আপলোড দিক, তাতে দিবার মাথা ঘামানোর কোনো কারণ খুঁজে পাচ্ছে না সে। এসব কথায় দিবার উত্তর দেওয়ার সাহস পায় না। তার কাজে সে নিজেই লজ্জিত। শুধু শুধু কেন আয়ানকে এসব মেসেজ দিতে গেল? আয়ান যা খুশি তা করুক, তাতে দিবার কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে কেন সে এসব করলো? দিবা নিজেও বুঝে উঠতে পারেনি সে এই কাজটি কেন করলো। প্রীতির সাথে আয়নকে সে কিছুতেই মেনে নিতে পারছিল না যেন। কিন্তু কেন তার এত বিরক্ত লাগলো সে নিজেও জানে না। এখন সে বসে বসে কাঁদছে। আয়নের এমন ব্যবহার সে মেনে নিতে পারেনি। আয়ন তাকে ব্লকও করে দিয়েছে। এই জিনিসটা খুবই খারাপ লাগলো দিবার। দিবার বান্ধবীরা এসে দিবাকে কত কিছু জিজ্ঞেস করছে। দিবা চুপ করে শুধু চোখের পানি ফেলছে। ক্লাসেও তার মন বসছে না। বিকেল 3টার দিকে মীরারা বান্দরবানে ঢুকলো। পাহাড়ি রাস্তা দিয়ে যখন বাস যাচ্ছিল, মীরা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। চারদিকে সারি সারি পাহাড়, আঁকাবাঁকা রাস্তা, গাছগাছালি দেখে মীরার মন ভরে গেল। প্রকৃতি এত সুন্দর হয়। কিছুক্ষণের মধ্যেই বাসটি বান্দরবান সদরে এসে থামলো। আহান মীরাকে নিয়ে বাস থেকে নেমে পড়লো। বক্সে রাখা তাদের লাগেজটি বুঝে নিল। স্টেশনের সামনেই অনেকগুলো সিএনজি দাঁড় করানো আছে। আহান একটা সিএনজি ডেকে তাকে ঠিকানা দেখিয়ে বলল যাবে কিনা। সিএনজি ড্রাইভার মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আহান মীরাকে বলে সিএনজিতে উঠে বসতে।
লাগেজটি সিএনজিতে রেখে আহান চলে গেল মিষ্টির দোকানে। ওখান থেকে মিষ্টি নিয়ে কিছু ফল নিল, তারপর দাম মিটিয়ে আবারও সিএনজিতে ব্যাক করলো। মীরার পাশে বসে জিনিসগুলো পিছনে রেখে দিল। সিএনজি করে বন্ধুর বাসায় চলে গেল। বান্দরবান সদরে আহানের এক বন্ধু থাকে পরিবার নিয়ে। আসলে ঠিক বন্ধু না, তার সাথে চট্টগ্রাম থানায় ছিল তার সহকর্মী। আহানের বদলির পর সেও বান্দরবানে বদলি হয়ে এসেছে। সে যখন থেকে শুনেছে আহান বিয়ে করেছে, তখন মীরাকে নিয়ে তাদের বাসায় আসার জন্য অনেক রিকোয়েস্ট করেছে আহানকে। আহান আসবো আসবো বললেও আসা হয়নি। এখন ভাবলো মীরাকে নিয়ে ঘুরে আসা যাক, তাই আসা। বাসায় আসতে হইচই পড়ে যায়। ছোট ছোট বাচ্চা দুটো তাদের দেখে খুশিতে নাচানাচি করতে থাকে, জোরে জোরে বলতে থাকে আঙ্কেল এসেছে, আন্টি এসেছে। বাসায় আহানের বন্ধু তার স্ত্রী ও মাকে নিয়ে থাকেন, আর দুটো বাচ্চা তারই। আহান সবার সাথে পরিচিত হয়ে কথা বলল, মীরাকেও সবার সাথে পরিচয় করে দিল। তাদের একটা রুমে নিয়ে যাওয়া হয়। মীরা বোরকা খুলে লাগেজ থেকে একটা শাড়ি নিয়ে আহানকে বলে, ফ্রেশ হয়ে আসছি। আহান বলে, যাও, শরীর হালকা হবে। মীরা চলে যায় ওয়াশরুমে। আহান নিজের শার্ট প্যান্ট লাগেজ থেকে বের করে পরনের শার্ট খুলে নেয়। অনেক গরম লাগছে। এতক্ষণ বাসের মধ্যে ছিল, বেশ গরম লেগেছে। ফ্যানটা চালু করে চিত হয়ে শুয়ে পড়ে। লং জার্নিটাও হয়েছে আজ। রাতের শহর বেশ জমকালো, তবে রাত যত গভীর হয় নিস্তব্ধতা এসে ভিড় করে, কোলাহল কমতে শুরু করে। আর নিস্তব্ধ রাত মীরার খুব পছন্দের। আকাশে পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছে, কি সুন্দর জ্যোৎস্না ছড়িয়েছে। রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল রয়েছে। বারান্দায় দাঁড়িয়ে রাতের এই অপূর্ব সুন্দর দৃশ্য দেখছিল মীরা। ঠান্ডার মধ্যেও সোয়েটার পরে রেখেছে সে। আহান তার বন্ধুর সাথে বাইরে গিয়েছে। মীরাকে একা রেখে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না তার, কিন্তু ওর বন্ধু ওকে জোর করে নিয়ে গেছে। মীরা একা একা বারান্দায় দাঁড়িয়ে আছে। প্রতীক্ষার প্রহর গুনছে কখন আহান আসবে। ঠক ঠক করে আওয়াজ হয় দরজায়। মীরা বারান্দা থেকে বেরিয়ে আসে। দরজার কাছে গিয়ে দরজা খুলে দেখে আহানের বন্ধুর স্ত্রী হাসি মুখে দাঁড়িয়ে আছে। মীরা তাকে ভেতরে আসতে বলল। উনি ভেতরে এসে বললেন, এখানে একা একা বসে না থাকে চলো তুমি আমাদের সাথে আড্ডা দিবে। মীরা ভাবলো আসার পর থেকে এদের সাথে তেমন একটা কথা হয়নি। যেহেতু এখন আহান নেই, তাই ওদের সাথে বসে গল্প করা যেতেই পারে। মীরার সম্মতি জানায়। তারা দুজন একসাথে চলে গেল ড্রয়িং রুমে। সেখানে বাচ্চারা কার্টুন দেখছে, আর বৃদ্ধা মহিলাটি বসে বসে পান খাচ্ছেন। মীরা ওদের সামনে গিয়ে বসলো। বৃদ্ধা মহিলাটি মীরাকে জিজ্ঞেস করলেন। মীরা লজ্জায় পড়ে গেল। অচেনা জায়গা, অচেনা মানুষজন, কি বলবে সেসব মাথায় আসেনি তার। লাজুক হেসে মীরা জবাব দিল, আমি আসলে একটু সংকোচ বোধ করছিলাম। ভাবি বললেন, কথা বলতে আবার সংকোচ কিসের? আচ্ছা তোমার বাসা কোথায়? আমার বাসা ফেনীতে, একাডেমিক রোডের ডাক্তারপাড়ায় আমাদের বাসা। তোমাদের দুজনের বাসায় কি এক জায়গায়? ওনার বাসা আর আমাদের বাসার মধ্যে 5 মিনিটের ব্যবধান। তোমাদের কি লাভ ম্যারেজ? মুচকে হেসে প্রশ্ন করলেন ভাবি। মীরা স্বাভাবিক হয়ে জবাব দিল, জি, আমরা দুজন দুজনকে পছন্দ করতাম। বাসায় ভাইয়া জানিয়েছে। আমার ভাইয়া আমাদের সম্পর্কে সব জানতো। পরিবারের আলোচনার পর আমাদের বিয়ে ঠিক হয়। দারুণ তো। জানো আমাদেরও লাভ ম্যারেজ। আমার বাসা গাজীপুর। সোশ্যাল মিডিয়ায় দুজনের আলাপ, এরপর প্রেম, অবশেষে প্রণয়। আপনার অসুবিধা হয় না এত দূর জার্নি করতে? হয়, তবে আমি মানিয়ে নিয়েছি। আসলে এখন আমার গাজীপুরে যেতেই ইচ্ছে করে না। বাচ্চারা আছে, আর আমি চলে গেলে আমার শাশুড়ি মা একা হয়ে পড়েন। ওনাকে ছেড়ে যেতে আমার ইচ্ছেই করে না। আমার পরিবার তো এত দূরের সম্পর্ক মেনে নিতে চায়নি। আমার শাশুড়ি তখন ঢাল হয়ে আমাদের পাশে দাঁড়ায়। উনি আমাকে নিজের মেয়ের মতো যেভাবে আগলে রাখেন, ওনার বাঁধন ছেড়ে যেতে ইচ্ছেই করে না আমার। ভাবের কথায় মীরা মুগ্ধ হলো। বউ শাশুড়ির কত ভাব। তার শাশুড়িও এখন তার বেস্ট ফ্রেন্ড হয়ে উঠেছে। শুধু মাঝে মাঝে আহানের মায়ের কথা মনে হয় তার। ওর নিজের শাশুড়ি আজ বেঁচে থাকলে না জানি কি কি করতেন ছেলের বউদের জন্য। এসব ভেবে দীর্ঘশ্বাস ছাড়লো। কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে গেল। আহানরাও এসে গেল। আহানের হাতে একটা ছোট্ট প্যাকেট দেখলো মীরা। আহান প্যাকেটটা নিয়ে তাদের রুমে চলে গেল। মীরাকে কিছু বলল না। মীরার একটু সন্দেহ হলো, কি আছে ওই প্যাকেটে। কৌতূহল মীরার বরাবরই একটু বেশি, কিন্তু সে এখন জানতে চাইবে না। যেহেতু আহান তাকে না দেখিয়ে ওটা নিয়ে চলে গেছে, সেহেতু আহান এখন ওটা কিছুতেই দেখাবে না। রাত 10টার মধ্যেই খাওয়া দাওয়া হয়ে যায়। খাওয়ার পর আরও কিছুক্ষণ আড্ডা হলো চারজনের। মীরার ঘুম পেলে সে চলে যায় রুমে। মীরাকে যেতে দেখে আহানও আর ওখানে থাকে না।
রুমে এসে বিছানা গোছাচ্ছে মীরা। আহান মীরার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। বিছানা গোছানো শেষ হলে পেছনে ফিরতে আহানের সাথে ধাক্কা খায় সে। হকচকি বলে, এভাবে কেউ পিছনে দাঁড়িয়ে থাকে কথাবার্তা ছাড়া? আজীব। আহান কিছু বলল না। একটা ড্রয়ার থেকে তখন আনা প্যাকেটটা বের করলো, মীরাকে দিয়ে বলল। তোমার জন্য। মীরা বিস্মিত হলো। এটা তাহলে সারপ্রাইজ ছিল, তাই আহান তখন তাকে দেয়নি। মীরা আহানের হাত থেকে প্যাকেটটা নিয়ে ছিঁড়ে ফেললো। প্যাকেটের ভেতর অনেকগুলো চকলেট ছিল, নিজের পছন্দের সব চকলেট। দেখে সবগুলোই হাতের মুঠোয় নিল মীরা। চকলেট পেয়ে খুব খুশি হয়ে গেল মীরা। ঠোঁটের কোণে ঝুলিয়ে রেখেছে বিজয়ের হাসি, যেন আকাশের চাঁদ পেয়ে গেছে সে। নিজের প্রিয়তমাকে খুশি দেখে আহানের বেশ ভালো লাগে। নিষ্পলক মীরার দিকেই চেয়ে থাকে অনিমেষ। মীরা চকলেটগুলোর দিকে তাকিয়ে আছে। আহান নিজের হাত দুটো পেছনে গোজে রাখলো। হুট করে ঝুঁকে মীরার ঠোঁটে কিস করে বসলো সে। মীরা কিংকর্ত বিমূঢ়। হাতে থাকা চকলেটগুলো আপনা আপনি ফ্লোরে পড়ে গেল। চোখ বড় বড় করে আহানের দিকে তাকিয়ে দেখে সে দু চোখ বন্ধ করে আছে। পুরো শরীর জুড়ে এক অজানা শিহরণ বইছে তার। আহান নিজের জায়গা থেকে এক চুলও নড়ছে না, একইভাবে আঁকড়ে ধরে আছে মীরার ঠোঁট জোড়া। একটু পর মীরার কোমর চেপে ধরলো আহান। মীরাকে আরো কাছে টেনে নিল। মীরার পুরো শরীর কাঁপছে। নিজেকে ছাড়ানোর কোনো রাস্তায় দেখছে না মীরা। আত্মসমর্পণ করলো আহানের কাছে। চোখ বুজে নিয়ে ঝাপটে জড়িয়ে ধরলো আহানকে। অতিবাহিত হলো অনেকটা সময়। একে অপরের সাথে মিশে আছে তারা। মিষ্টি আলিঙ্গনে মগ্ন দুজন। ঘুর কাটবে না সহজেই। আজ দুজন দুজনের খুব কাছাকাছি। প্রেমের উষ্ণতা ছড়িয়ে পড়েছে তাদের মাঝে। রাতের শেষ ভাগ অতিক্রম হচ্ছে। ভালোবাসার রেশ কাটেনি এখনো। সকাল হয়ে যাবে একটু পরেই। শরীর জুড়ে ক্লান্তি এসেছে, কিছুক্ষণ ঘুমের প্রয়োজন। সকাল হলেই নতুন দিন, নতুন মুহূর্তের সাথে আলাপ হবে। সারা রাত ঘুম আসেনি আয়নের। বিছানার এপাশ ওপাশ গড়াগড়ি খেয়েছে, ছটফট করেছে। শুধু ভেবেছে দিবাকে কি হার্ট করে ফেললো। এত বেশি না বললেই পারত, আবারও ব্লকও করে দিয়েছে। দিবাকে কষ্ট পেয়েছে, অস্থির লাগছে আয়নের। বিছানা থেকে উঠে বসলো সে। গায়ের কম্বলটা সরিয়ে দিল। এই শীতের মধ্যেও সে ঘামতে শুরু করলো। ট্রি টেবিলের উপর রাখা গ্লাসের ঢাকনা সরিয়ে গ্লাসটি নিয়ে পানি খেলো। গ্লাসটি টেবিলের উপরে রেখে কপালে 2 আঙ্গুল দিয়ে চেপে ধরলো। ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপের মেসেজগুলো দেখতে লাগলো। না, অনেক কিছুই বলে ফেলেছে দিবাকে। ভাবতে ভাবতে আনব্লক করে দিল দিবার আইডিটা। দেখা হলে একদিন সরি বলে নিবে, কিন্তু আদৌ কি দেখা হবে? পরে মনে পড়ল পরীক্ষার কথা। 2 দিন পরই তো ডিগ্রির ফাইনাল পরীক্ষা। ওটা তো ফেনী কলেজে হবে। ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল আয়নের। ভাবছে পরীক্ষা যখন তাদের কলেজে দিতে আসবে, তাহলে দেখা করে ক্ষমা চেয়ে নেবে। কে জানে দিবা ওকে কি ভাবছে। গালিগালাজ করেনি বলে অভদ্র আর অসভ্য ভাবেনি নিশ্চয়ই। হয়তো ভেবেছে রাগী বদমেজাজি, এসবই ভাববে। অভদ্রতা বা অসভ্যতার মতো তো সে কিছু করেনি। প্রীতি ছাড়া তার আরও 2জন মেয়ে ফ্রেন্ড আছে, তাদের কখনো একটা খারাপ শব্দও বলেনি সে। প্রীতি তো ছোটবেলার বন্ধু, কিন্তু এরা তো সেই হাই স্কুল থেকে ওর সাথে আছে। কোনো মেয়ে কেন, ছেলে বন্ধুগুলোর সাথেও গালি দিয়ে কথা বলেনি, খারাপ শব্দ উচ্চারণ করেনি। অসভ্য অভদ্র হলে তো অনেক আগে হতো। তবে সে শান্ত নয়, দুষ্টামি করে প্রচুর। আজ আর তার ঘুম আসবে না। এই সময়টাকে সে কাজে লাগালো। চেঞ্জ করে ওয়াশরুমে গিয়ে উজু করলো। রুমে এসে নামাজ বিছিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে শুরু করলো। একটু পরে ফজরের আজান দিবে। নামাজ পড়ার জন্য এমনিতেই তাকে উঠতে হতো। আয়ান তার বাবা ও ভাইয়ের মতো 5 ওয়াক্তই নামাজ পড়ে। অন্তত নামাজের দিক দিয়ে ওরা সবাই ঠিক আছে। আর বাকি সব যেখানেই যাক, সঠিক সময়ে নামাজ আদায় করবেই। সকালবেলা দিবাকে দেখে চমকে যায় মিরাজের পরিবারের সবাই। হুট করে দিবার উপস্থিতি আশ্চর্যজনক চমক ছিল তাদের প্রত্যেকের কাছে। মিরাজ চায়ের কাপটা হাতে নিয়ে চুমুক দিতে দিতে এগিয়ে আসে দিবার কাছে। দিবার হাতে একটা ফাইল ও কাপড়ের ব্যাগ দেখতে পায় সে। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কিরে চাশমিশ, কোথাও যাচ্ছিস নাকি? দিবা বলল, আজ আমার ফাইনাল পরীক্ষা ভাইয়া, এসেছি তোমাদের দোয়া নিতে। আরে বাহ, তা প্রস্তুতি কেমন? দিবা মুচকি হেসে জবাব দেয়, এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভিতরে যা। দিবা ড্রয়িং রুমে এলো। মীরার বাবা মাকে সালাম করলো। মীরার দাদি পাশে বসেছিলেন। দিবা গিয়ে তাকেও সালাম করলো। মীরার ভাবে এক পাশে মেয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। দিবা তার কাছে গিয়ে তার সাথে কুশল বিনিময় করলো। বাচ্চাটাকে কিছুক্ষণ আদর করে বলল, বাচ্চার নাম কি রেখেছেন ভাবি? মেহজাবিন। মাশাল্লাহ, খুব সুন্দর নাম। কে রেখেছে নামটা? মীরা।
ভালো হয়েছে। দিবাকে সবাই নাস্তা করার কথা বলল। দিবা বসে হালকা কিছু মুখে দিল, একটু সংকোচ নিয়ে বলল, আমার পরীক্ষা অবধি যদি আমি এখানে থাকি তাহলে কি তোমাদের কোনো অসুবিধে হবে? মাথা নত করে রইল দিবা। তার কথা শুনে বাসার সবাই হু হু করে হেসে উঠল। মিরাজ বলল, দূর পাগলি, অসুবিধা কিসের বলতো? তুই তোর ফুপির বাসায় থাকবি, এখানে তো সংকোচ কিসের? না মানে 1 মাসের মতো পরীক্ষা চলবে, আমি এতদিন তোমাদের এখানে থাকলে যদি কেউ কিছু বলে তাই। মীরার মা বলল, আমার ভাতিজি আমার বাসায় থাকবে, কে কি বলবে? হ্যাঁ, যদি কেউ কিছু বলে তাকে আমি দেখে নিব। শেষের কথাটা মীরার দাদির দিকে তাকিয়ে বললেন মীরার মা। উপস্থিত সবাই বুঝে মুচকি মুচকি হাসলেও মীরার দাদি কিছু বুঝেনি। দিবা বলে, পরীক্ষা তো 1টার দিকে শুরু হয়, বাবাকে বলে সকাল সকাল চলে এলাম। আসলে তোমরা তো জানো শ্রীপুর থেকে ফেনী কলেজ পর্যন্ত আসতে কতটা দেরি লাগে, তাই সুবিধার জন্য এখানে আসা। মিরাজ বলল, একদম ঠিক বলেছিস। তাছাড়া তুই যতদিনই খুশি এখানে থাকতে পারিস, যদি বলিস চিরদিন থাকবি তাহলেও আমাদের আপত্তি নেই। তোমরা আমাকে এত ভালোবাসো কেন? কারণ তুই কিছুটা মীরার মতো। আমি মীরার রুমে থাকি। হ্যাঁ, এখন তো নেই, শুনেছি আহানকে নিয়ে বান্দরবন গেছে, ফিরবে কবে বলেনি, তবে আসলে ওই বাসায়। এখানে কবে আসবে বলেনি এখনো। আচ্ছা তাহলে আমি রুমে যাই, একটু পড়ি, এরপর তো রেডি হতে হবে। যা পড়তে বস। দিবা তার ব্যাগ ও ফাইলটা নিয়ে চলে গেল উপরে মীরার রুমে। খুব খুশি সে। মীরার রুমটা বরাবরই দিবার পছন্দ। মীরা বেশ ইউনিকভাবেই সাজিয়েছে সব। বর্তমানে সাজেক ভ্যালিতে আছে আহান ও মীরা। টানা 2 দিন ঘুরেছে বান্দরবান। সেখানে নীলগিরি পাহাড়, নীলাচল সহ আরও অনেক দর্শনীয় স্থানে গিয়েছে তারা। পাহাড়ে উঠতে পেরে মীরা অনেক আনন্দিত হয়েছে। পাহাড়, ঝর্ণা, মানুষ ও তাদের জীবন মীরার বেশ লেগেছে। প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পেরেছে। প্রকৃতির এত সৌন্দর্য দেখে মীরা বিমোহিত হয়। প্রকৃতি যেন তাকে বরণ করে নিয়েছে। বান্দরবান থেকে ওরা প্রথমে খাগড়াছড়ি আসে, এরপর ওখান থেকে চাঁদের গাড়ি করে চলে আসে সাজেক ভ্যালিতে। এখানে সবচেয়ে ভালো রিসর্টে উঠে তারা। সাজেকের সবচেয়ে বেস্ট রিসর্টের নাম রুংরাং। রিসর্টটি খুব সুন্দর। ওরা একটা কাপল রুম বুক করলো। মীরা ঘুরে ঘুরে তাদের রুমটা দেখছে। নান্দনিক ইন্টেরিয়র ডিজাইনে সাজানো এই রিসর্ট। নজর কাড়া তো বটেই। মীরার এত ভালো লেগে যায় যে প্রশংসা করার জন্য কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। সাজেকে তারা শুধু কাল দুপুর পর্যন্ত থাকবে। তারপর ওখান থেকে ধীরে ধীরে খাগড়াছড়ি, তারপর এখান থেকে বাসে নিয়ে সোজা ফেনীতে চলে আসবে। মীরা দৌড়ে চলে যায় বারান্দায়। রিসর্টের 3 দিকেই রয়েছে উন্মুক্ত বারান্দা। সাজেকের সৌন্দর্য উপভোগ করার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। বারান্দায় দাঁড়িয়ে সামনে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মীরা। দিগন্ত জোড়া সারি সারি পাহাড় ও শুভ্র মেঘের উড়াউড়ি দেখে মুগ্ধ হয়ে যায় সে। মনে হচ্ছে সব কল্পনা। এত কাছ থেকে মেঘ দেখা যায়, ডানে বামে সবখানি পাহাড় ও মেঘের সৌন্দর্য যেন উপচে পড়ছে। মীরা যেন তার কল্পনার রাজ্যে হারিয়ে যাচ্ছে। আহান মীরার পাশ ঘেঁষে এসে দাঁড়ালো। মীরাকে এতটা উচ্ছ্বসিত হতে সে কখনোই দেখেনি। মীরার ধ্যান ভাঙানোর জন্য পেছন থেকে জড়িয়ে ধরল সে। মীরার দৃষ্টি যেন পাহাড় থেকে সরছে না। আহান একটু মজা করে বলল, শুধু পাহাড় দেখলেই হবে? আমাকেও একটু দেখো। কি নিষ্ঠুর মানবী তুমি! সাজেক এসেই আমাকে ভুলে গেলে। আমার কোনো পাত্তাই নেই। আমার থেকে কি লাভ? মীরা ঘুরে আহানের দিকে তাকালো। আপনি না একটু বেশি। এলাম তো মাত্রই, এর মধ্যেই আপনার অভিযোগ শুরু হয়ে গেল। সাজেক দেখতে এসছি, দেখবো না? আমাকেও তো একটু দেখতে পারো। মীরা গাল ফুলিয়ে রাখে। আহান বাঁকা হাসে। আস্তে করে মীরার কপালে গাঢ় চুম্বন দেয়। মীরা চোখ বুজে নেয়। গোধূলি বিকেল, সূর্য অস্ত যাওয়ার সময় এসেছে। আকাশে তার রক্তিম লাল আভা ছড়িয়ে পড়েছে। মেঘগুলো লাল বর্ণ ধারণ করেছে। মাত্র পরীক্ষা দিয়ে বের হলো দিবা। পরীক্ষা শুরু হয় 1টায়, শেষ হয় 4:30টায়। যেহেতু এখন শীত, তাই দিন খুব ছোট। চারদিকে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীর ভিড়। দিবা কোনো রকম পাশ কেটে কলেজ গেটের সামনে এসেছে। এই কলেজে পড়ার খুব ইচ্ছে ছিল তার। চান্স পেলেও তার বাবা তাকে দেয়নি। উনি চাননি ওনার মেয়েরা দূরে গিয়ে পড়ুক। বাবা যখন যা বলেছে দিবা শুনেছে। তাই ইন্টার যেখানে পড়েছে ওখানে ডিগ্রিতে ভর্তি হয়ে গেছে। হাত ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখছে দিবা। 5টা বাজতে খুব বেশি দেরি নেই। খিদে পেয়েছে প্রচুর। কলেজ সংলগ্ন দিঘির পাশে অনেকগুলো ফুচকার স্টল আছে। দিবা রাস্তা পেরিয়ে ওপাশে গেল।
সিঁড়ি দিয়ে উঠে দীঘির ওখানকার ফুচকার স্টলে গেল। একটা টেবিলে বসে ফুচকা অর্ডার করলো। ওখানকার ফুচকাগুলো খেতে জোস। মীরা বলেছে দিবাকে। দিবাও জানে, এর আগে আরও কয়েকবার এসে এখানে ফুচকা খেয়ে গেছে সে। ফুচকা খাওয়া শেষ হলে টাকা দিয়ে দীঘির কাছে চলে আসে দিবা। কিছুক্ষণ দীঘির চারপাশে ঘুরে ঘুরে দেখে। নিজের ফোন বের করে সেলফি তুলে কয়েকটা। হাঁটতে হাঁটতে ঝর্ণার কাছে চলে আসে সে। এই ঝর্ণা দেখতে অসম্ভব সুন্দর। আজ তেমন লোকজন নেই এখানে। সন্ধ্যা নেমে গেছে। তাকে যত দ্রুত বাসায় যেতে হবে। মিরাজ বলেছিল নিতে আসবে, কিন্তু দিবাই বারণ করে দেয়। বলে সে আসতে দেরি হবে। ফাইল নিয়ে চটপট দীঘির পাশ দিয়ে হেঁটে মেইন গেটের দিকে আসছিল দিবা। নবীন চন্দ্র সেন পাবলিক লাইব্রেরি পেরিয়ে আসতে ওখানে বিপত্তি ঘটে। লাইব্রেরি থেকে একটা ছেলে দিবার পিছু নেয়। দিবা প্রথমে বুঝেনি, কিন্তু পরে দেখলো ছেলেটি সত্যি তার পিছু নিয়েছে। দিবা জোরে হাঁটা দিল। গেট পর্যন্ত চলে এসেছে। পূর্ব দিকের মেইন রাস্তায় যেতে নিলে পেছন থেকে দুটো হাত তাকে ধরে পশ্চিম দিকে ফিরে নেয়। দিবা দেখলো ছেলেটার সাথে আরো দুজন ছেলে যোগ হয়েছে। তারা খুব দ্রুত দিবার মুখ একটা কাপড় দিয়ে বেঁধে দিল। পশ্চিম দিকের রাস্তাটা নির্জন। ওখানে মানুষজন খুব একটা আসে না, আর অন্ধকার হওয়ায় কেউ তেমন ধ্যান দেয়নি। দিবা চিৎকার দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। নিজেকে ছাড়ানোর চেষ্টায় সে ব্যর্থ হয়। দিবা বেশ ভয় পেয়ে যায়। কাঁদতে থাকে সে। এমন সময় কোত্থেকে দুটো ছেলে এসে ওই ছেলেগুলোকে মারতে থাকে। দিবা এই কাণ্ড দেখে তব্দা হয়ে যায়। ছেলেগুলো কোত্থেকে আসলো? দিবা একপাশে সরে দাঁড়ায়। নিজের মুখের বাঁধনটা খুলে ফেলে। চশমাটা ঠিক করে নেয়। অন্ধকারের আবছা আলোয় ছেলেগুলোর মুখ বোঝা যাচ্ছে না। দিবা চুপ করে ওখানেই দাঁড়িয়ে থাকে। খারাপ ছেলেগুলো পালিয়ে যায়। একটা ছেলে এসে দিবার হাত ধরে বলে, আপনার কোনো ভয় নেই মিস, চলুন এখান থেকে, আপনাকে সিএনজিতে উঠিয়ে দিচ্ছি, বাসায় চলে যান। ছেলেটি দিবার হাত ধরে রাস্তার মাথায় নিয়ে এলো। আলোর মধ্যে ছেলেটির চেহারা দেখে দিবা বাক হারা হয়ে যায়। মিস বলে পেছনে তাকাতেই ছেলেটিও বিস্মিত হয়। উস্কো খুস্কো চুল, গাল ভর্তি এলোমেলো দাড়ি, মাস্তানির মতো লাগছে আয়ানকে। দিবা আয়ানকে এক্সপেক্ট করেনি একদম। অন্যদিকে আয়ান নিজেও জানতো না এটা দিবা ছিল। কলেজ গেটের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দিবাকে খুঁজেছিল সে, কিন্তু দেখতে পায়নি। হতাশ হয়ে যখন দীঘির সামনের রাস্তায় দাঁড়িয়ে রইল, তখন পশ্চিম দিকে চোখ পড়ে। দেখে একটা মেয়েকে তিনজন ছেলে মুখ বেঁধে টেনে হিঁচড়ে কোথাও নিয়ে যাচ্ছে। বন্ধুর সাথে মিলে মেয়েটাকে বাঁচাতে গেল সে, কিন্তু সেই মেয়ে যে দিবা তা কে জানতো। দিবা আয়নকে দেখে ফুপে কেঁদে দেয়। দিবার কান্না দেখে আয়ন অস্থির হয়ে যায়। কাঁদোস কেন তুমি? ওরা চলে গেছে। আর একা একা এখানে কি করছিলে? পরীক্ষা শেষ বাসায় না গিয়ে এদিক সেদিক ঘুরতে কে বলেছে তোমায়? আয়নের ধমকে আরো জোরে কেটে দেয় দিবা। আয়ন পড়ে যায় মহা মুশকিলে। এক ধমকে দিবাকে চুপ করিয়ে দেয় আয়ান। এই কান্না বন্ধ করো, সমস্যা কি? দিবা কান্না থামিয়ে মিনমিন করে বলে, খুব ভয় করছে, বাসে চালে আমাকে আর আস্ত রাখবে না। আমি তো শুধু দীঘিতে ঘুরতে এসেছিলাম। এসব কি হয়ে গেল? আমি আব্বুকে কি করে মুখ দেখাবো? আবার কেঁদে উঠে দিবা। আয়ন বলে, আজকের কথা কাউকে বলার দরকার নেই, আমি তোমায় বাসায় পৌঁছে দিচ্ছি, চলো। ভাগ্য ভালো তোমার কোনো ক্ষতি করতে পারেনি ওরা। নেক্সট টাইম সাবধানে থাকবে। আমি একা যেতে পারবো। বললাম না আমি পৌঁছে দিব। দিবা চুপ হয়ে যায়। আয়ান পুনরায় তার বন্ধুকে বলল, তোর বাইকটা দে, কাল এসে নিয়ে নিস। বন্ধুর থেকে বাইক নিয়ে আয়ান দিবাকে বলল পেছনে বসতে। দিবা ভয়ে ভয়ে আয়নের পেছনে বসলো। আয়ান বলল, শ্রীপুর যাবো তাই তো? না, আমি মিরাতে বাসায় থাকছি এখন। পরীক্ষার জন্য এসেছি। ওকে। আয়ান বাইক স্টার্ট দিয়ে দিবাকে নিয়ে চলে গেল সোজা সদরে। তারপর ওখান থেকে তাদের পাড়ায় গেল। মিরাদের বাসার সামনে বাইক দাঁড় করালো। দিবা চুপচাপ বাইক থেকে নেমে যায়। আয়ান কিছু বলবে তার আগে দিবা দৌড় লাগায় সোজা বাসার ভেতরে। আয়ান এটা দেখে মুচকে মুচকে হাসতে থাকে। মেয়েটা বোধ হয় তাকে ভয় পেয়েছে খুব। বাইক স্টার্ট দিয়ে সে নিজেও বাসায় চলে যায়। ভোর হতে আহান মীরাকে নিয়ে হেঁটে চলেছে। ভোরে ঘুম থেকে জাগে বলে নামাজ পড়ে রেডি হতে। মীরা ঠিক বুঝলো না কেন। মীরা নামাজ পড়ে কিছুক্ষণ বারান্দায় ঘোরাঘুরি করলো। আহান এসেই মীরাকে ধমক দিয়ে বলে রেডি হতে। এই ভোরবেলা কোথায় যাবে তাও বলেনি। বাধ্য হয়ে মীরা রেডি হলো। একটা সুন্দর সাদা চুড়িদার পরলো। শাড়ি পরলে ঠিক সামলাতে পারবে না। বাইরে একটু আলো ও একটু অন্ধকার রয়েছে। আহান যে কোথায় নিয়ে যাচ্ছে মীরাকে সেটা সে বুঝতে পারছে না। মীরা বিরক্তি নিয়ে বলল, আপনি বলবেন কোথায় যাচ্ছি? দেখুন বাইরে এখনো অন্ধকার, কোথায় যাচ্ছি? সময় হলেই জানতে পারবে, আগে এসো।
একটা বাজারের কাছে আসলো তারা। বাজারের সব দোকানপাট বন্ধ। ওখানে দুজন সেনাবাহিনীর লোক দাঁড়িয়েছিল। আহান তাদের কাছে গিয়ে কে যেন বলল। মীরা দূর থেকে কিছু শুনতে পেল না। আহান এসে আবারও মীরার হাত ধরলো, সামনের দিকে এগিয়ে চলল। পেছনের সেনাবাহিনীর লোক দুটো আসছে। মীরা আবার জিজ্ঞেস করলো, বলুন না কোথায় যাচ্ছি, আর ওনারা আমাদের পেছনে আসছে কেন? আমি ওদের বলেছি আসতে। কথা বলো না, গেলেই দেখতে পারবে। মীরার প্রচণ্ড রাগ উঠে, নিজেকে দমিয়ে রাখার চেষ্টা করছে। হাঁটতে হাঁটতে পাহাড়ের কাছে চলে এলো তারা। আহান দুটি লাঠি নিয়ে একটা মীরাকেও একটা নিজের কাছে রাখলো। তারপর মীরার হাত ধরে বলল, সাবধানে উঠবে, আমাকে ধরে রাখবে, পরে যেতে পারো। আমরা এখন পাহাড়ে উঠব। এটা তো অনেক উঁচু। এখানেই আমরা উঠব। মীরা একবার উপরে তাকিয়ে আবার নিচে তাকালো। এত উঁচুতে উঠতে গিয়ে যদি আবার সে পড়ে যায়। শুভ্র মেঘগুলো আকাশের অনেকটা নিচে মাথার উপরে ভাসছে। আচ্ছা, পাহাড়ের চূড়ায় উঠলে কি এই মেঘগুলোকে ছোঁয়া যাবে? মনে মনে ভাবতে থাকে মীরা। আহান মীরার দিকে হাত বাড়ালো। মীরা আহানের হাত ধরে উপরে উঠতে নিল। উঠতে উঠতে পাহাড়ের উচ্চতায় পৌঁছে গিয়েছে ওরা। কিন্তু এর মাঝে মীরা একবার পড়ে যেতে নিয়েছিল। আহান তাকে শক্ত করে ধরে নিয়েছে বিধায় এই যাত্রায় বেঁচে গেল। প্রচণ্ড শীত করছে। মীরা শুধু একটা চাদর গায়ে জড়িয়ে এসেছে, আর আহান জ্যাকেট পরে আছে। মীরার চুলের সাথে কি যেন লেগে মীরার চুল ভিজিয়ে দিল। মীরা আশেপাশে তাকিয়ে দেখে মেঘগুলো একদম তাদের কাছাকাছি। পাহাড়ে উঠে হাঁপাতে শুরু করলো দুজন। এক টুকরো মেঘ এসে মীরার গাল স্পর্শ করলো। সাথে সাথেই মীরা চমকে উঠল। মেঘ গলে পানি হয়ে গেল। মীরা খুশিতে লাফিয়ে উঠে আহানকে বলল, মেঘ মেঘ এসে ছুঁয়ে গেল আমায় আহান। মীরা বেশি লাফালাফি করবে না, আমরা এখন অনেক উঁচু পাহাড়ে আছি। আপনি দেখুন কত মেঘ, কি সুন্দর দল বেঁধে ভেসে যাচ্ছে। একটু অপেক্ষা করো, আরও একটা জিনিস দেখাবো তোমায়। মীরা ও আহান পূর্ব দিকে তাদের থেকে কিছুটা সামনের দিকে জড়ো হয়ে থাকা পাহাড়গুলোর দিকে তাকিয়ে আছে। মীরা খুব উচ্ছ্বসিত। একটু পর ওই পাহাড়ের মধ্য থেকে একটু একটু করে আলো ছড়িয়ে পড়ল। দীপ্তিময় সোনালি সূর্য উদয় হতে লাগলো। এত কাছ থেকে সূর্য উদয় কখনো দেখেনি মীরা। সূর্য উদয় হচ্ছে, আবার সামনের ভেসে যাওয়া মেঘগুলোকে ঢেউয়ের মতো মনে হচ্ছে। সমুদ্রের সূর্য অস্তের সময় যখন সমুদ্রের পানি ঢেউ তুলে, ঠিক তেমনই মেঘগুলোও যেন ঢেউ খেলছে। আস্তে আস্তে সূর্যটা পাহাড় থেকে বেরিয়ে সব কিছু আলোকিত করে দিয়েছে। মীরা ও আহান মুগ্ধ হয়ে দেখছে। এত সুন্দর মুহূর্ত তাদের জীবনে কখনো আসেনি। আহান মীরার দিকে ফিরে তাকালো। 2 কদম পিছিয়ে গেল সে। মুখের দুপাশে হাত রেখে সজোরে চিৎকার করে বলল, মীরা, আই লাভ ইউ, আই লাভ ইউ শেহজাদি, লাভ ইউ এ লট। পাহাড়ের উচ্চতায় আকাশের নিচে সূর্য উদয়ের সময় মেঘদের এত কাছে থেকে কেউ মীরাকে ভালোবাসে বলবে তা আগে কখনো কল্পনা করেনি সে। আহানের কথাগুলো তার কানে বেজে যাচ্ছে। পাহাড়ে দাঁড়িয়ে বলাই আহানের আওয়াজ ডাবল শোনাচ্ছে। মীরা চোখ বুজে নিল। টুপটুপ করে পানি পড়ছে চোখ থেকে। সব কান্না কষ্টের হয় না, কিছু কান্না আনন্দের হয়। মীরা এগিয়ে গিয়ে আহানকে শক্ত করে জড়িয়ে ধরল। চোখের পানি অনবরত গড়িয়ে পড়ছে। নাক টেনে বলল, আই লাভ ইউ টু আহান। দেবাকে মীরার মা এসে বলল 12টায় রেডি হয়ে থাকতে। দেবা কিছু না বুঝে তার ফুপুকে জিজ্ঞেস করলো, রেডি হয়ে কোথায় যাব ফুপ্পি? মীরার মা বললেন, আজ এক জায়গায় দাওয়াত আছে সবার। তোমরা যাও না, আমি বরং বাসায় থাকি। ঠাটিয়ে এক চর মারবো তোকে। একা রেখে আমরা যাব ভেবেছিস? আমাকে দেখে যদি কেউ কিছু জিজ্ঞেস করে? কে কি বলবে? আমরা মীরাদের ওখানে যাচ্ছি। চমকে উঠে দিবা। মীরারা এসেছে? না, ওর শাশুড়ি কাল আমাদের সবাইকে দাওয়াত দিয়ে গেছেন। তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমি না গেলে হয় না? আমি তোকে রেডি থাকতে বলেছি, দ্বিতীয়বার যেন বলতে না হয়। দেবার মন খচখচ করছে। মীরাও নেই, ও বাসায় তো আয়ান আছে। মীরা থাকলে না হয় তার সাথে গল্প করে সময় কাটিয়ে আসা যেত, কিন্তু এখন ওখানে একা বসে থাকবে। আয়নের সামনে যেতে চায় না সে। কিন্তু এই কথাটা সে কী করে বুঝাবে তার ফুপিকে? দুপুর 12টা বেজে গেছে। দেবা এখনও রেডি হয়নি। সে এখনও ভাবছে যাবে কি যাবে না। আয়নের মুখোমুখি সে হতে চায় না। মীরার ভাবি এসে দেখলো দেবা কি যেন ভাবছে বসে বসে। উনি ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন, এই তুমি রেডি হওনি?
দিবা চমকে ওঠে। হঠাৎ মীরার ভাবির আগমন তাকে ভাবনার জগৎ থেকে বের করে আনে। আসলে আমি ভুলে গিয়েছিলাম। আমরা সবাই রেডি হয়ে গেছি। শাওয়ার নিয়েছো তো? হ্যাঁ। তাহলে চটপট রেডি হয়ে নাও। মীরার ভাবি এসে দিবার ব্যাগ থেকে একটা গাউন বের করে দিলেন, তার সাথে সেলোয়ার, ওড়না ও ম্যাচিং হিজাব দিলেন। দিবার দিকে তাকিয়ে বললেন, অর্নামেন্টস নেই? আছে তো। তাড়াতাড়ি করে সব পরে রেডি হও, মা কিন্তু তোমাকে বকবে। আচ্ছা। দেবার আর কিছু করার ছিল না, সে বাধ্য হয়ে রেডি হতে লাগলো। মীরারা রিসোর্টে বসে খাবার খাচ্ছে, একটু পরেই তারা বেরিয়ে পড়বে। মীরার বেশ মন খারাপ, আরও 2 দিন থাকার ইচ্ছে ছিল তার, কিন্তু আহানের ছুটির কথা ভেবে তাদের যেতে হচ্ছে আজ। ফেনী যেতে যেতে রাত হবে, আবার কাল সকালে আহানকে থানায় যেতে হবে। খেতে খেতে মীরা বলল, আচ্ছা, কাল আমরা কোথায় গিয়েছিলাম? কংলাক পাহাড়ে। জায়গাটা অনেক সুন্দর। আশেপাশের আদিবাসী মানুষগুলোকে আমার বেশ ভালো লেগেছে। ইচ্ছে করছিল এখানেই সারা জীবন থেকে যাই। এরপর যখন আসবো তখন 1 সপ্তাহের ছুটি নিয়ে আসবো, তোমায় সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। কাল সন্ধ্যার মুহূর্ত আমি কিছুতেই ভুলতে পারবো না। এই খোলা বারান্দা, মুক্ত আকাশে হাজারো তারার মেলা, জ্যোৎস্না ছড়ানো পূর্ণিমার চাঁদ, আমি আপনি পাশাপাশি বসা, একসাথে চাদর মুড়ি দিয়ে চন্দ্রবিলাস। আমি কখনো প্রত্যাশাই করিনি আমার জন্য এত কিছু অপেক্ষা করছিল। ধন্যবাদ আহান, আমাকে এত সুন্দর সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য। এগুলো সব স্মৃতি হয়ে আজীবন আমার মনে গেঁথে থাকবে। নিজের শেহজাদিকে খুশি রাখার চেয়ে বড় কিছু আর কি হতে পারে? তোমাকে হাসি খুশি রাখা আমার দায়িত্ব। ধন্যবাদ দিচ্ছ কেন? আমি কি পর? আমি কখন বললাম আপনি পর? তাহলে ধন্যবাদ দিচ্ছ কেন? কি বলবো তাহলে? কিছুই না। সব সময়, সব পরিস্থিতিতে তোমার ঠোঁটের কোণে এই হাসিটা জড়িয়ে রাখবে, এটাই আমি চাই। ভালোবাসি আহান। ভালোবাসি শেহজাদি। আয়ানদের বাসায় সবাই বসে গল্প করছে, ওদিকে আয়নের মা একা হাতে সব রান্না করছেন। এক এক করে ডাইনিং টেবিলে সব সাজিয়ে রেখেছেন, সবার সাথে বসে এখন গল্প করছেন। দেবা অসহায় হয়ে সবার কথাবার্তা শুনছে। অন্যদিকে মেহজাবিন কান্না করায় মীরার ভাবি তাকে নিয়ে একটা রুমে চলে গেছে, সাথে মিরাজও। দিবা ভাবছে বলির পাঠা হিসেবে তাকে এখানে রেখে ওরা চলে গেল। ড্রয়িং রুমে কোথাও আয়ানকে দেখতে পায়নি দিবা, এদিকে ওদিকে চোখ বুলেও দেখল না। তাহলে কি আপুরটা বাসায় নেই? আয়ান নেই ভেবে মনে মনে বেশ খুশি হলো দিবা। আস্তে করে উঠে গেল সবার সামনে থেকে, ভাবলো একবার মীরার রুমে গিয়ে ঘুরে আসা যাক। ধীর পায়ে সিঁড়ি ভেঙে সে উপরে উঠে গেল। কয়েক কদম পা ফেলে 2টা রুম পেরিয়ে এলো সে। মীরার রুমে যেতে আরও একটা রুম তাকে পেরোতে হবে। 3 নাম্বার রুমটা ক্রস করতে যাবে ঠিক সেই মুহূর্তে এক বলিষ্ঠ হাত তার ডান বাহু ধরে তাকে ভেতরে নিয়ে গেল, চেপে ধরলো দেয়ালের সাথে। দিবা আতঙ্কিত হয়ে ভয়ে কুঁকড়ে ওঠে, শরীরের সব লোম দাঁড়িয়ে গেছে তার। সামনের মানুষটির দিকে ভয়ে ভয়ে তাকালো সে, তাকে দেখে রীতিমতো কাঁপা শুরু করলো দিবা। গলা শুকিয়ে এলো তার, কাঁপা কাঁপা ঠুরজোড়া নাড়ি বলল, আপনি এভাবে অসভ্যের মতো আমাকে টেনে নিয়ে এলেন কেন? আবার আমার হাতও ধরে রেখেছেন, ছাড়ুন আমাকে। আয়ান দিবার বাহু ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো, বলল, সরি। দিবা ছাড়া পেয়ে চলে যেতে নাই। তখন আয়ান তাকে পেছন থেকে ডেকে বলে, শোন। দিবা দাঁড়িয়ে যায়। আবার কি বলবে এই ছেলে? দিবা আয়নের দিকে ফিরে তাকায়। আয়ন বলল, সেই দিনের ব্যবহারের জন্য আমি দুঃখিত দিবা। আমি সেই দিন একটু বেশি রিয়াক্ট করে ফেলেছি, তাই তোকে যা তা বলে দিয়েছি। সরি দিবা। আপনি যা বলেছেন কোনো কিছুই ভুল বলেননি, আমার ভুল ছিল। আমি আপনার পার্সোনাল বিষয়ে নাক গলিয়েছি, তাই ভুলটা আমারই। আপনি কেন সরি বলছেন? আপনি যা বলেছেন সবই তো সত্যি। বিশ্বাস করো দিবা, আমি ওভাবে তোমায় বলতে চাইনি। থাক না, বাদ দিন। আমি ওসব কবেই ভুলে গিয়েছি। আর আপনাকে ধন্যবাদ, কাল অনেক বড় বিপদের হাত থেকে আপনি আমায় বাঁচিয়েছেন। নিজের লোকদের ধন্যবাদ দিতে নেই। দিবা কিছু না বলে বেড়ে গেল। আয়ান তার বিছানায় বসে পড়ল, গিটারটা হাতে নিয়ে ভাবলো যার জন্য এত এত গান লিখলো সেই তাকে পাত্তা দেয় না, এড়িয়ে চলে। হঠাৎ দিবা আবারও এলো। আয়ান চমকে তার গিটারটা পাশে রেখে দিল, উঠে দাঁড়িয়ে বলল, কিছু বলবে? আপনি দিন দিন কেমন যেন মাস্টারের মতো হয়ে যাচ্ছেন। চুলদাড়িগুলো তো কেটে কেটে ছোট করতে পারেন, আপনার বিরক্ত লাগে না?
না, ভাবছি অনেক বড় মোস্তান হব, তারপরে এই সারা শহরে রাজত্ব করব, কিন্তু আমার একটা রানীর অভাব। আপনি একটা গাধা। মাস্তান হলে আহান ভাইয়া মেরে আপনার পিঠের ছাল তুলে ফেলবে। এত সহজ নাকি? আহানের চেয়ে আমি কোনো অংশে কম নই। চুল দাড়িগুলো কাটবেন দয়া করে। আমার চুল দাড়ি নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের? একটু মুড নিয়ে বলল আয়ান। দেবার আগে কটমট করতে করতে বলল, কিছু না, আসছি, থাকুন আপনি, মাস্তান একটা। দেবা সুরসুর করে বেরিয়ে গেল আয়ানের ঘর থেকে। আয়ান মুচকে হেসে বলল, মস্তান বেশ ইন্টারেস্টিং তো। আর কিছু পাক বা না পাক, একটা নাম পেয়েছে সে দেবার কাছ থেকে, মাস্তান। অতপর কয়েকদিন কেটে গেল। সোনালি রোদ্দুর ছড়িয়ে পড়েছে শহর জুড়ে। কর্মব্যস্ত মানুষ ছুটে চলেছে তাদের গন্তব্যে। শীত উপেক্ষা করে নিজের দায়িত্ব পালনে তৎপর তারা। মীরারা ফেনী চলে এসেছে কয়েকদিন হলো। আহানের প্রমোশন হয়েছে, বর্তমানে তার দায়িত্ব অনেক বেড়েছে। দেবার সাথে মীরার এখনও দেখা হয়নি। মীরা অবশ্য শুনেছে দেবা এসেছে, কিন্তু সে এখনও তাদের বাসায় যেতে পারেনি। আজ দেবার পরীক্ষা ছিল না, 4টা পরীক্ষা শেষ হয়েছে, আরও বাকি আছে 3টা। ওগুলোর মাঝে অনেক গ্যাপ। দেবা বই নিয়ে বারান্দা থেকে রুম থেকে বারান্দায় পায়চারি করতে করতে পড়ছে। সারাক্ষণ বসে বসে পড়তে বিরক্ত হয়ে গেছে ও। দেবা বারান্দা থেকে নিচে তাকিয়ে দেখলো কয়েকটি ছেলে 12 থেকে 13 বছরের হবে। ওরা ক্রিকেট খেলছে বাসার গলির সামনে। দেবা বই বন্ধ করে দিল। ওদের খেলা দেখতে লাগলো। ইচ্ছে হলো ওদের সাথে ক্রিকেট খেলার। বইটা টেবিলের উপর রেখে গায়ে ভালোভাবে ওড়না জড়িয়ে দোলতে দোলতে চলে গেল সে। বাহিরে এসে দেবা বাচ্চাদের সামনে গিয়ে দাঁড়ালো। বাচ্চাটা ড্যাব ড্যাব করে তাকালো দেবার দিকে। দেবা তাদের উদ্দেশ্যে বলল, আমিও খেলবো তোমাদের সাথে। ব্যাট হাতে বাচ্চাটি বলল, আমরা তোমায় খেলাই নিব কেন? তুমি অনেক বড়। তাতে কি হয়েছে? বড়রা বুঝি ছোটদের সাথে খেলতে পারে না? বকা দিবে না তো? একদমই না, বরং তোমরা আমার সাথে খেললে সবাইকে চকলেট দিব। চকলেটের কথা শুনে সবাই খুশি হয়ে গেল। ছেলেটা ব্যাট হাতে নিল। দিবা অন্য বাচ্চাদের সাথে দাঁড়িয়ে আছে। একজন বল করছে। বল ছুঁড়ে মারতে ছেলেটি ব্যাট ঘুরালো এবং 4 হয়ে গেল। কেউ ধরতে পারেনি। দিবা ছেলেটিকে বলল, এই আমায় দাও, আমি ওকে আউট করি। দেবার হাতে বল দেওয়া হলো। সে বল করলো, কিন্তু কাজ হলো না। দেবার বলে ছক্কা মেরে দিল। দেবার বেশ রাগ উঠল। এইটুকু একটা ছেলের সাথে সে পারছে না। দেবা সবাইকে সুন্দরভাবে দাঁড়াতে বলল। তারপর খুব মনোযোগ দিয়ে বল করলো। ব্যাটের ধাক্কায় বল উড়ে যাচ্ছে। দিবা এই বলকে সীমানার বাহিরে যেতে দিবে না। সে দিল এক ছুট। ছুটতে ছুটতে বলটা হাতে দিয়ে ধরে ফেললো। সবাই একসাথে লাফিয়ে উঠল। দিবা তাড়াতাড়ি গিয়ে ব্যাটটা হাতে নিল। এবার সে ব্যাট করবে। পরপর 3টে বল সে ব্যাটে লাগাতে পেরেছে। 4 নাম্বার বলটা যখন মারলো তখন বলটা অনেক দূরে চলে গেছে। ছক্কা হয়েছে, কিন্তু উড়ে গিয়ে লেগেছে একজনের হাতের বাহুতে। সবাই সেই দিকেই তাকিয়ে আছে। বাচ্চারা ভয়ে ছুটে পালালো। এদিকে দিবা জিভে কামড় দিল। বল পড়ার আর মানুষ পেল না, এর গায়ে পড়তে হলো। এখন কি করবে সে? বাচ্চারাও চলে গিয়েছে। ব্যাটটা হাতে নিয়ে চুপচাপ নিচু হয়ে দাঁড়িয়ে আছে সে। আয়ান বলটা নিয়ে এগিয়ে এলো। দিবার নত মুখের দিকে তাকিয়ে বলল, এই যে মিস, ক্রিকেট খেলার আর জায়গা পাননি শেষ পর্যন্ত আমার গায়ে? সরি, আমি দেখিনি। বাচ্চাদের সাথে খেলতে লজ্জা করে না? তুমি বাচ্চা হয়েছো? সবাই কি বলছে? হ্যাঁ, আমার ইচ্ছে হয়েছে, তাতে কে কি বললো ওসব আমি মাথায় নেই না। তা নিবে কেন? তুমি উড়নচণ্ডী মেয়ে কিনা? দিবা মাথা তুলে বলল, আপনি তখন থেকে আমাকে যাতা বলে যাচ্ছেন, আমি কিছু বলছি না দেখে মাথায় চড়ে বসেছেন। একেই তো আমার গায়ে বল ফেললো, তার উপর আবার আমার মুখের উপর কথা। আমি কি ইচ্ছে করে আপনার গায়ে ফেলেছি নাকি? আমার তো মনে হচ্ছে ইচ্ছে করেই করেছে। দিবা দাঁতে দাঁত চেপে আয়নের দিকে তাকিয়ে আছে। আয়ান তার চুল দাড়ি কেটে ছোটো করে ফেলেছে। ওকে দেখতে এখন আর মাস্তানের মতো লাগছে না, বেশ ভদ্র ও সুদর্শন লাগছে। দিবাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আয়ান বলল, খেয়ে ফেলবে নাকি? এভাবে তাকিয়ে আছো কেন? আপনি একটা বদমাশ। রেগে গেল আয়ান। দিবার হাত ধরে তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। দিবা পেছন থেকে হাত ছাড়ানোর চেষ্টা করছে, জোরে জোরে বলছে, কি করছেন? হাত ছাড়ুন আমার। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আয়ান কিছু বলল না, সোজা দেবার হাত ধরে তার বাসার সামনে গেল। দিবা আয়ানের বাসা দেখে বলল, এ কি, আপনি এখানে নিয়ে এলেন কেন?
আয়ান দিবার হাত ধরে ভেতরে ঢুকলো। জোরে জোরে চিৎকার দিয়ে মীরাকে ডাকতে লাগলো। মীরা, মীরা। মীরা রান্নাঘরে ছিল, আজ তার শাশুড়ি বাসায় নেই, তার শ্বশুরের সাথে মার্কেটে গিয়েছেন। হঠাৎ আয়ানের চিৎকারে মীরা চুলা বন্ধ করে দিয়ে ড্রয়িং রুমে এলো। মীরা দেখলো আয়ান দেবার হাত ধরে তার সামনে দাঁড়িয়ে আছে। মীরা জিজ্ঞেস করে, কি হয়েছে? এত জোরে ডাকছো কেন? আর তুমি ওর হাত ধরে আছোই বা কেন? তোমার কাজিন ক্রিকেট খেলতে গিয়ে আমার গায়ে বল ছুঁড়ে মেরেছে, খুব ব্যথা পেয়েছি। তুমি এর বিচার করবে? আয়ান মীরাকে তার হাতে থাকা বলটা দেখালো। দেবা সজোরে এক কামড় বসালো আয়ানের হাতে। আয়ান ব্যথা পেয়ে আহ শব্দ করে উঠল। দেবার হাত ছেড়ে দিল। মীরা বলল, এসব কি হচ্ছে আয়ান? মীরা, তুমি কিছু দেখছো না? ও কেন আমাকে কামড় দিল? বেশ করেছি, কামড় দিয়েছি। আপনি আমার হাত ধরেছেন কেন? সমস্যা কি আপনার? তুমি আমার গায়ে বল ছুঁড়ে মারলে কেন? বললাম তো আমি ইচ্ছে করে করিনি। মীরা রেগে গর্জে উঠে বলল, উফ, থামবি তোরা? এই তোদের দূরে থাকার নমুনা। তোরা নাকি দুজন দুজনের থেকে দূরে থাকবি। এখন তো দেখছি দেখা হলেই ঝগড়া বাঁধিয়ে দিচ্ছিস তোরা। দুজনেই চুপ, কিছু বলছে না কেউই। মীরা দুজনকেই বলল, তোরা দুজনেই এখন আবার চোখের সামনে থেকে যাবি এক্ষুনি। আয়ান দেবার দিকে তাকালো। মেয়েটা নীরবে চোখের জল ফেলছে। হাতের দিকে তাকিয়ে দেখলো ডান হাতটা লাল হয়ে গেছে। খুব জোরে চেপে ধরেছিল কি, ইস, মেয়েটা বোধহয় কষ্ট পেয়ে ওকে কামড় দিয়েছে। দিবা ওখান থেকে দৌড়ে চলে গেল। আয়ান তখন মীরাকে বলল, আমি কি একটু বাড়াবাড়ি করে ফেললাম? মীরা আয়ানের কান টেনে ধরে বলল, একটু নয়, অনেক। ওর সাথে ঝগড়া করতে গেলে কেন? আমি যেন আর ওর আশেপাশে তোমায় না দেখি। ছাড়ো, লাগছে। মীরা আয়ানকে ছেড়ে দিল। বলল, তোমার ওকে জ্বালানো ঠিক হয়নি আয়ান। এরপর ওকে আর দেখবো না। যতদিন চোখের সামনে দেখবো ততদিন আমার মন শান্তিতে থাকবে মীরা। তুমি ওর পিছু ছেড়ে দাও আয়ান। তুমি ওকে এভাবে জ্বালাতন করতে থাকলে ও কষ্ট পাবে খুব। বিশ্বাস করো, আমি চাই না ও কষ্ট পাক। নিজেকে কন্ট্রোল করতে পারে না। আমার কেন যেন রাগ উঠে যায় হুট করেই। আমরা আজ বিকেলে আমাদের বাসায় যাব। তুমিও আমাদের সাথে যাবে আর দিবাকে সরি বলবে। যদি কথা না বলে? কেন বলবে না? তুমি সুন্দর করে কথা বললে দিবাও বলবে। তাহলে বিকালে দেখা হবে। এখন কোথায় গিয়েছিলে? আয়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যেতে আর পারলাম কই। ভেবেছিলাম হাসপাতালের মোড়ে যাব। আমার কয়েকটা ফ্রেন্ড এসেছে ওখানে। যাওয়ার পথেই এই ঘটনা ঘটে। তো এখন যাও, তাড়াতাড়ি ফিরে এসো। আচ্ছা, বাবা মা কোথায় গেছে জানো? মার্কেটে গিয়েছে। কেন গেছেন এ বিষয়ে আমি জানি না। ও আচ্ছা, যাচ্ছি ভাবি। বাই। আয়ান চলে গেল বাসার বাহিরে। মীরা রান্নাঘরে এসে নিজের অর্ধেক কাজ সম্পূর্ণ করতে লাগলো। বিকেলের দিকে মীরা রেডি হয়ে বসে থাকলো, কিন্তু আহানের কোনো খবর নেই। মীরা অনেকগুলো কল দিল আহানকে। ফোন বেজে গেল, কিন্তু কেউ ধরলো না। মীরার খুব টেনশন হতে লাগলো। এদিকে আয়ান রেডি হয়ে মীরাকে তাড়া দিল। মীরা তার ভাইয়ের কথা বলল। আয়ান বলল হয়তো কাজের চাপ বেশি, তাই আসতে দেরি হবে। কিন্তু মীরার মন কেমন খচখচ করছে। আয়ান বলে, মীরা, তুমি এত টেনশন করছো কেন? ভাইয়া চলে আসবে, চলো তোমাকে এগিয়ে দিই। আহানের কথায় মীরা আর কিছু বলল না। ব্যাগ নিয়ে আয়নের সাথে গেল। যাওয়ার সময় শ্বশুর শাশুড়িকে সালাম করে গেল মীরা। আয়ন একটা দোকান থেকে ফল মিষ্টি নিল। তারপর একটা সিএনজি নিয়ে মীরাদের বাসায় চলে গেল। বাসায় এসে দেখে সবাই মীরাদের জন্য অধীর আগ্রহে বসেছিল। মীরাকে দেখে সবার মুখে হাসি ফুটলো। ড্রয়িং রুমে সবাইকে দেখলেও দেবাকে দেখলো না মীরা। দেবার কথা জিজ্ঞেস করলে মীরার ভাবি বলে সে তার রুমেই আছে, তবে চলে যাবে বলেছে বারবার। মীরা আয়নকে বসতে বলে নিজের রুমে চলে যায়। ওখানে গিয়ে দেখে দিবা মন খারাপ করে বসে আছে। মীরা আস্তে করে দিবার পাশে গিয়ে বসলো। একটু ধাক্কা দিয়ে বলল, কি রে, মন খারাপ নাকি? কিছু না মীরা, বলবি না? আমি আর থাকবো না এখানে। কেন? আমাকে তোরা দেবর ভাবি মিলে অপমান করিস, আমি আর কত সহ্য করব? এখানে আসেই আমার ভুল ছিল। এভাবে বলিস না দিবা। তোকে কোথায় অপমান করলাম? আমি তো আয়ানকে শাসালাম, তোকে কিছু বলিনি তো। আর আয়ানও এসছে তোকে সরি বলতে। দেবা দাঁড়িয়ে গেল, চোখ মুখ খিচে বলল, ওনার সরির আমার কোনো প্রয়োজন নেই। উনি কি ভেবেছেন যখন যা খুশি তাই করবেন, পরে সরি বলে একই কাজ পুনরায় করবেন আর আমি সব মেনে নেব? কখনোই না। লক্ষ্মীটি, প্লিজ রাগ করিস না। আমি ওকে বকে দিয়েছি।
আর তোকে জ্বালাবে না। আমি বাইরে যাচ্ছি, ভাইয়া আসবেন না? রাতে হয়তো আসবে, প্লিজ না। আমি ফোন করলাম ধরলো না। আচ্ছা, আমি তাহলে আমার জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছি। থাক না, আজ তুই আর আমি একসাথে ঘুমাবো। আমি ভাইয়াকে কষ্ট দিতে পারবো না, তার বউয়ের সাথে থাকলে সে না কি কি করে বসে। দিবা, এত লজ্জা পেতে হবে না, আমি চলে যাচ্ছি। দিবা তার ব্যাগ নিয়ে প্রয়োজনীয় সব জিনিসপত্র গুছিয়ে চলে গেল। ড্রয়িং রুমে এসে আয়ানকে দেখল সে। আয়ান দিবার সাথে কথা বলার জন্য আগ্রহ দেখাচ্ছে। দিবা সেটা বুঝলো, কিন্তু সে আয়ানের সাথে এখন কোনো কথাই বলবে না। পাগলকে পাত্তা দিলে আরও মাথায় চেপে বসবে। চুপচাপ মেহজাবিনকে কোলে নিয়ে বসে আছে সে। অন্যদিকে মীরা বারবার আহানকে ফোন দিচ্ছে, কিন্তু সংযোগ পাওয়া যাচ্ছে না। মীরার টেনশন ও ভয় দুটোই বাড়ল। কি এমন কাজ করছে যে ফোন রিসিভই করতে পারছে না? মুখের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল মীরার। সে ভয় পাচ্ছে। আরও একবার এমন হয়েছিল। মীরার ভয় আহানকে হসপিটাল পর্যন্ত নিয়ে গিয়েছিল। সেম ভয় সে এখনও পাচ্ছে। আহানকে ও কিছুতেই হারাতে চায় না, বড্ড ভালোবাসে মানুষটাকে। রাত প্রায় 11টা। মীরাদের বাসায় বেশ হইচই হচ্ছে। মিরাজ, আয়ান, মীরার ভাবি আর দিবা মিলে লুডো গেম খেলছে। মীরাকে বলা হয়েছিল খেলার জন্য, কিন্তু তার ভালো লাগছে না বলে সে দৌড়ে চলে যায়। সবার খাওয়া দাওয়া শেষ, তবে মীরা খায়নি, আহানের সাথে খাবে বলে। সবাই বলল আহানের দেরি হওয়ায় সে হয়তো বাসায় চলে গেছে, আজ আর এখানে আসবে না। মীরা যেন খেয়ে নেয়, কিন্তু মীরাও মানে না। সে বলল আহান আসবে, দৃঢ় বিশ্বাস ছিল তার। খেলা প্রায় শেষ হয়ে গেল, জিতল দিবা। তার কথা অনুযায়ী দিবাকে কাল ফুচকা ট্রিট দেবে মিরাজ ও আয়ান। সবাই মীরাকে বুঝিয়ে ঘুমাতে চলে গেল। মীরা তাদের ড্রয়িং রুমের সোফায় বসে আছে। অন্যদিকে দেবা তার রুমেই যাচ্ছিল। হুট করে দেবার সামনে আয়ান চলে আসে। দেবা থমকে যায়, ধুকপুক করছে অন্তঃস্থল। ভয় পেয়েছে সে। দুইবার থুতু ফালায় নিজের শরীরে। আয়ান হাসতে হাসতে বলে, এত ভয় পেয়েছো? কি চাই, পথ থেকে সরুন। আয়ান নিজের দু হাত তার প্যান্টের পকেটে গুজে দিবার দিকে ঝুঁকল। দিবা ভ্রুকুচকে মাথাটা সরিয়ে নিল। আয়ান বাঁকা হেসে বলল, তোমাকে চাই। তোমার মনটা আমায় দিয়ে দাও না। এটা আমার মন মিস্টার আয়ান, কোনো সাধারণ জিনিস নয় যে আপনি চাইলেন আর আমি দিয়ে দিলাম। তাহলে তোমার মন পেতে আমার কি করতে হবে? বড্ড ভালোবাসি যে, এত অবহেলা কেন করছো? দেবা একটা লম্বা নিঃশ্বাস নিল, আয়নের পানে চাইল, বলল, আপনি আমায় ভুলে যান আয়ান, আমার কাছ থেকে আপনি কখনোই ভালোবাসা নামক এই জিনিসটা পাবেন না। কিন্তু কেন, সেটা আমি জানতে চাইছি। আমি তোমার সাথে মজা করি বলে এসব বলছো? না, অন্য কারণ। কি কারণ তা জানতে চাই। ইচ্ছে করছে না আমার। আমি তোমাকে সরি বলতে এসেছি দিবা। তোমাকে কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্য আমার ছিল না, কিন্তু তবুও কেন জানি তোমায় কষ্ট দিয়ে ফেলি। সরি ফর এভরিথিং। ইটস ওকে। দিবা এটা বলে চলে আসতে নিল, কিন্তু আয়ান আবারও তার পথ আটকালো। দিবা বিচলিত হয়ে বলল, আবার কি? বলো না, কেন আমায় তুমি ভালোবাসতে পারবে না? আমার কাছে এর কোনো উত্তর নেই। আয়ান দিবার হাত ধরল। দিবা হকচকে উঠে করুণ কণ্ঠে আয়ানকে বলে, আমার তোমাকে বড্ড প্রয়োজন দিবা। তোমাকে আমার লাগবেই। আমার একটু বোঝো তুমি, ভালোবাসি তোমায়। হাত ছাড়ুন আয়ান, কেউ চলে আসবে। আমি কাউকে ভয় পাই না দিবা। কিন্তু আমি পাই। ছাড়ুন আমার হাত, আপনার সাথে আমি কোনো সম্পর্কে জড়াতে চাই না। আমার অপরাধ কি? অপরাধ আপনার নয়, সত্য এটাই যে আমি কোনো দিক দিয়ে আপনার যোগ্য না। আপনি প্লিজ আমায় ভুলে অন্য কাউকে ভালোবাসুন, তাকে নিয়ে সুখে থাকুন। অন্য কাউকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয় দিবা। তুমি আমায় হও বা না হও, আমি আজীবন তোমাকেই ভালোবাসবো। তোমার জন্যই অপেক্ষা করব। আমি কখনোই আপনার হব না। আমার ভালোবাসা সত্যি হলে তুমি ঠিক আমার হবে, দেখো। আয়ান দিবার হাত ছেড়ে দেয়। দিবা মাথা নত করে আয়নের সামনে দিয়ে চলে যায়। চোখের কারণে সে চিকচিক করছে নোনা জল, যা আয়নের চোখ হারায়নি। দিবা যাওয়ার পর আয়ন একটা তপ্ত শ্বাস ছাড়ে। চোখ লেগে যাচ্ছিল মীরার। এমন সময় কলিং বেলটা বেজে ওঠে। মীরা ধরফরে উঠে আহান এসেছে ভেবেই দৌড়ে চলে যায় দরজা খুলতে। তাড়াতাড়ি করে দরজা খুলে সে। বিবর্ণ ফ্যাকাশে চেহারা আহানের, চুলগুলো সব এলোমেলো হয়ে আছে। এক হাত দিয়ে কপালের মাঝে বরাবর ধরে আছে সে। মীরা চিন্তিত স্বরে আহানের মাথায় হাত রেখে বলে,
কি হয়েছে আপনার? আহান মীরার হাত ধরে সরিয়ে নেয়। মীরাকে কিছু না বলে 2 আঙ্গুল দিয়ে কপাল চেপে ধরে হেঁটে চলে যায় উপরে। মীরা দরজা বন্ধ করে আহানের পিছু পিছু আসে। রুমে এসে আহান বিছানায় বসে পড়ে। মীরা আহানের সামনে বসে তার কপালে হাত রেখে বলে, কি হয়েছে আপনার? সারা দিন কোথায় ছিলেন আপনি? একটা ফোনও করলেন না। আবার আমি ফোন দিলেও ধরেননি। এলেন এত রাত করে। সারাদিন কিছু খেয়েছেন কিনা তাও জানি না। আহান মীরার উপর বিরক্ত হলো। সে বলল, মাথা ব্যথা করছে মীরা, সরো তুমি। মীরা স্তম্ভিত। আহানের মাথা ব্যথা বলে তাকে দূরে সরে যেতে বলছে। মীরা তা বলল, খাবেন না আপনি? সেই কখন থেকে বসে আছি, খেয়ে নেবেন, চলুন। মীরা আহানের হাত ধরে টান দিতেই আহান আবারও বলে, মীরা তুমি ঘুমিয়ে পড়ো, আমার খিদে নেই, মাথা ধরে আছে। আমি মুভ লাগিয়ে দিই? লাগবে না। আপনি এভাবে কেন কথা বলছেন? যাই বলি তাই না করে দিচ্ছেন। দেখো মীরা, বললাম আমার ভালো লাগছে না, তুমি কেন এত প্রশ্ন করে যাচ্ছ? এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না এখন, কাল বলবো সব। এখন ঘুমাও তুমি, আমাকেও একটু রিল্যাক্স করতে দাও। এই আহান সেই আহান নয় যেই আহানকে মীরা চিনে। এত পরিবর্তন একটা দিনে মানুষের কি করে হতে পারে? মীরা আরও কয়েকবার আহানকে খাওয়ার জন্য বলল, কিন্তু আহান উল্টো সিন ক্রিয়েট করে বসে। দুজনের মধ্যে খুব রাগারাগি হয়, কথা কাটাকাটি হতে থাকে। আহানের ব্যবহারে মীরা দুঃখ পায়, আত্মসম্মানে লাগে তার। আহান মীরাকে যা তা বলে গেছে রাগের বশে। মীরা শুধু কান্নাই করেছে। আহান কিছুক্ষণ মীরাকে কথা শুনিয়ে ব্যথার কারণে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে মীরা, তার অবস্থা দেয়ালে পিঠ ঠেকার মতো। আহান তার সাথে এমন দুর্ব্যবহার করবে কল্পনার বাহিরে ছিল। মীরা ফুপিয়ে কাঁদতে থাকে। নিঃস্বার্থভাবে আহানকে ভালোবেসেছে সে, কখনো আহানের কাছ থেকে কিচ্ছু চায়নি। আহানের পরিবারকেও সে ভালোবেসেছে, সবার দিকে খেয়াল রেখেছে, এমনকি পোষা বিড়ালটার দিকেও সে খেয়াল রেখেছে। মীরা যখন আহানের জীবনে আসে তখন আহান একাকিত্ব নিয়েছিল। এখন যখন সব ফিরে পেয়েছে, মীরাকে সে ভুলে গেছে। মীরা কখনো নিজের বিষয়ে ভাবেনি। আহান ও তার পরিবারের ব্যাপারে ভেবেছে, কিভাবে কি করলে পরিবার জোড়া লাগবে, পরিবারের সুখ শান্তি আসবে, এসবই মীরার লক্ষ্য ছিল। আর আজ আহান রাগের বশে তাকে ছুঁড়ে ফেলে দিল এত সহজেই। মীরা যেমন সহজ, ঠিক তেমন কঠিনও। মীরার আত্মসম্মানে কেউ আঘাত দিলে মীরা তাকে কখনোই ক্ষমা করে না। মীরা জেদ চাপল, কান্না নিয়ে সে ওয়াশরুমে ঢুকে পড়ে। এই শীতের মধ্যেও সে শাওয়ার অন করে তার নিচে ভিজতে থাকে। শিরায় শিরায় কম্পন হচ্ছে তার, চোখের পানি সব শাওয়ারের পানিতে মিলে যাচ্ছে। কঠিন সিদ্ধান্ত নিয়েছে, সে আজ শাওয়ারের নিচেই থাকবে। আহান এসে তাকে নিয়ে যায় কিনা সেটা সে দেখবে। সকাল 8টা বাজতে চলল। এতক্ষণে ঘুম ভেঙেছে আহানের। ঘুম থেকে উঠে পাশে মীরাকে সে দেখতে পায়নি। আশেপাশে চোখ বুলাচ্ছে, মীরা রুমে নেই। আহান উঠে বারান্দায় গেল, সেখানেও মীরাকে সে দেখেনি। ওয়াশরুমের কাছে আসতেই পানির আওয়াজ পায় সে। মীরা কি তবে ওয়াশরুমে? কিন্তু দরজা তো খোলা। বাহির থেকে আহান কয়েকবার মীরাকে ডাকলো, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ আসলো না। আহান দরজা খুলে কিন্তু এমন একটা দৃশ্য দেখতে পায় সে, যা দেখে আহানের বক্ষস্থল কেঁপে ওঠে। আহান দেখে মীরা ওয়াশরুমের ফ্লোরে পড়ে আছে, শাওয়ার অন করা। শাওয়ারের সব পানি মীরার গায়ের উপর পড়ছে। আহান দ্রুতই সে মীরার মাথাটা নিজের খুলে নেয়। আলতো করে মীরার 2 গালে হাত রেখে মীরাকে ডাকতে থাকে। মীরা নিস্তেজ হয়ে আছে। আহানের বুক কেমন ধাপ করে উঠল। চারপাশটা এলোমেলো লাগছে তার। মাথায় হাত দিয়ে চিন্তা করছে কি করলো সে। মীরাকে কুলে নিয়ে সে নিচে নেমে গেল। বাসার সবাই তখন নাস্তা করছিল। এই অবস্থায় মীরাকে দেখে সবার আত্মা কেঁপে ওঠে। আহান হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। পেছনে ছুটে মিরাজ, মীরার মা, দিবা, আয়ান ও মীরার বাবা। এতজন মানুষ ছুটে গেল আহানের পেছনে। বারবার ডেকে চলেছে আহানকে মীরার কি হয়েছে, কিন্তু আহান কোনো জবাব দেওয়ার অবস্থাতেই নেই। আহান একটা সিএনজি করে মীরাকে নিয়ে চলে গেল। পেছনে ওরা সবাই একটা সিএনজি করে আহানের পেছু নিল। মীরার মা কান্নায় ভেসে যাচ্ছেন, সবাই চিন্তায় একেবারে অস্থির। কিছুক্ষণ পর আহান মীরাকে নিয়ে একটা হসপিটালে আসে। জোরে জোরে ডক্টরকে ডাকতে থাকে। একজন ডাক্তার এসে দেখলো ক্রিটিক্যাল অবস্থা। উনি জিজ্ঞেস করলেন, এসব কি? ওনার এমন অবস্থা কেন? কিভাবে হলো? আহান তুতলিয়ে বলল, শাওয়ারের পানি পড়েছে, প্লিজ ডক্টর, আমার ওয়াইফকে একটু দেখুন। আহানের মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। ডক্টর দেরি করলেন না, মীরাকে আইসিইউতে নিয়ে গেলেন। আহানের সারা শরীর কাঁপছে। কাল রাতের কথা মনে পড়ে গেল। কাল মীরাকে রেগে যা তা বলে ফেলেছে সে। তার ফল সে এভাবে পাবে, মীরাকে হারিয়ে। আহানের চোখ দিয়ে গড় গড় করে পানি পড়তে থাকে।
এদিকে মিরাজরা সবাই এসে পড়েছে। একজন ডাক্তার এসে বললেন, একেবারে লাশ বানিয়ে এনেছেন দেখছি, একটা কাজ করতেন, মেরেই ফেলতেন। ডাক্তারের কথাই আহান রেগে যায়। ডাক্তারের কলার চেপে ধরে বলে, একদম বাজে কথা বলবেন না, কিচ্ছু হবে না আমার মীরার। ছাড়ুন আমাকে, আধমরা করে নিয়ে এসেছেন, এখন আমাকে শাসাচ্ছেন। ওনাকে বাঁচানো যাবে কিনা সন্দেহ। আপনারা বলেন, আমরা ওনার ট্রিটমেন্ট শুরু করব, কিন্তু লাইভ রিস্ক আছে। ডাক্তারের মুখে এসব কথা শুনে আহান স্তব্ধ হয়ে গেল। ডাক্তারকে ছেড়ে ধাপ করে বসে পড়ল ফ্লোরে। মীরার মায়ের কান্না হাজারিতে সবাই ভেঙে পড়ে। অন্যদিকে মীরা জাহানের কলার চেপে ধরে বলে, তুই আমার বোনের সাথে কি করেছিস? বিয়ের দিন তোকে কি বলেছিলাম? আমার প্রাণ ভোমরাকে আমি তোর হাতে তুলে দিয়েছিলাম, যত্ন নিস বলেছিলাম কি না? কিন্তু তুই আমার কথাটা রাখলি না, আমার বোনকে কষ্ট দিলি, মেরে ফেললি তাকে। বিশ্বাস করো মিরাজ, তোকে আমি আর বিশ্বাস করি না আহান। খুব ব্যস্ত ছিলাম কাল, এদিক সেদিক দৌড়াদৌড়ি করে ক্লান্ত প্রায়। তার উপর আমাদের এসিপি স্যার মারা গেছেন, সেখানে যেতে হলো। থানায় এসে দেখলাম অনেকগুলো ফাইল পড়ে আছে, ওগুলো দেখতে হলো। একটা মিশনে যাওয়ার কথা ছিল, তার প্ল্যান করেছি সবাইকে নিয়ে। ভেবেছিলাম বাসায় চলে যাব, কিন্তু মীরা বলেছিল সে তাদের বাসায় যাবে। রাত গভীর হলেও আমি তোদের বাসায় আসি। মাথা ব্যথায় শেষ হয়ে যাচ্ছিলাম। আসার পর থেকেই মীরার প্রশ্ন করা শুরু হয়ে গেল। আমি তাকে বলেছি কাল সব বলবো, এখন মাথা ব্যথা করছে। মীরাকে বলেছি ঘুমাতে, কিন্তু সে আমার কথাই শোনেনি। আমার আবারও প্রশ্নের উপর প্রশ্ন করতে থাকে। একটু রাগ উঠল, মীরার সাথে মিসবিহেভ করে ফেলেছি আমি, কিন্তু তার বদলে মীরার এই হাল আমি চাইনি। আমি পারছি না মিরাজ, আমার মীরাকে বাঁচা। খবরদার, তোর মুখে আমার বোনের নাম নিবি না। আমার বোনটা আসার পর থেকেই তোকে কল দিয়ে যাচ্ছি। তোর চিন্তায় সে এক গ্লাস পানিও খায়নি। কতবার বলেছি খেয়ে নে, কিন্তু না, ওর এক কথা, তুই আসলেও খাবে। আর সেই তুই কিনা আমার বোনকে এভাবে শাস্তি দিলি। শোন আহান, তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে যাবি, এক্ষুনি। মিরাজ, ডাকবি না আমায়। ডাক্তার তারা দিচ্ছেন। মিরাজ ডাক্তারকে মীরার চিকিৎসা করাতে বললেন। আহান দেয়ালে পিঠ থেকে বসে রইল। ভেতরটা খা খা করছে তার, কেমন যেন শূন্য শূন্য লাগছে। সময় যেতে লাগলো। ঘড়ির কাঁটা টিকটিক করে ঘুরতে নিল। থমথমে চেহারা সবার, কারো মুখে কোনো কথা নেই। সবাই শুধু নীরবে চোখের পানি ফেলছে। মীরার এখনো কোনো খবর আসেনি। অন্যদিকে আহান জড়ো হয়ে এক কোণে বসে আছে। মিরাজ সবার দিকে এক নজর তাকালো। হাসি খুশি থাকা মানুষগুলো এক নিমিষে কেমন গম্ভীর হয়ে গেল। মিরাজ নিজেকে কন্ট্রোল করে আহানের কাছে এলো। কাঁদতে কাঁদতে ছেলেটার কিরকম দশা হয়েছে, রাগের বশে নিজেও কিছু বলে দিয়েছে। মিরাজ আহানের পাশ ঘেঁষে বসলো। মিরাজকে দেখে আহান তাকে জড়িয়ে ধরলো। মিরাজ তার মাথায় হাত বুলিয়ে বলল, সরি দোস্ত, আমাকে ক্ষমা করে দিস। আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। আহান কিছু বলল না, মিরাজকে জড়িয়ে ধরে রইল। এই মুহূর্তে নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো কাউকেই পাচ্ছে না সে। কিছুক্ষণ পর ডক্টর এলেন। সবাই অনেক আগ্রহ নিয়ে ডক্টরের পানে চেয়ে রইল। ডক্টরের মুখ কিছুটা গম্ভীর, সবাই ভয় পাচ্ছে। কি না কি বলে। ডাক্তার বললেন, আলহামদুলিল্লাহ, আমরা পেরেছি। পেশেন্টের শরীর থেকে সব পানি বের করে নিয়েছি। প্রথমে ভয় পেয়েছিলাম, ওনার পালস কাজ করছিল না। ধরেই নিয়েছিলাম উনি আর বাঁচবে না, কিন্তু আল্লাহ আছেন। একটু পর চেক করে দেখি ওনার পালস কাজ করতে থাকে। শীঘ্রই ওনার জ্ঞান ফিরবে। আর হ্যাঁ, এই ধরনের ভুল যেন আর জীবনেও না হয়। দেখলেনই তো, আল্লাহ যেমন একজন মানুষকে মৃত্যু দিতে পারে, ঠিক তেমনই মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে আনতে পারে। ডাক্তারের কথায় সবাই যেন প্রাণ ফিরে পেল। এখন শুধু মীরার জ্ঞান ফেরার অপেক্ষায়। এদিকে আহানের বাবা মাও এসেছেন। খবর শুনে ওনারা এক মুহূর্ত দেরি করলেন না। আয়ান ওদের সব জানিয়েছে। ওনারা এসে মীরার মা বাবাকে সান্ত্বনা দিলেন। জোহরের আজান দিল। ছেলেরা সবাই মসজিদে গেল নামাজ পড়তে। মহিলারা হসপিটালের একটা রুমে গিয়ে নামাজ পড়লেন। নামাজ শেষ হলো সবার, তবে ছেলেরা এখনও মসজিদ থেকে আসেনি। একজন নার্স এসে মীরার মাকে বললেন, আপনাদের পেশেন্টের জ্ঞান ফিরেছে, আপনারা দেখা করতে পারেন, তবে ভিড় করবেন না। সবার মুখে হাসির রেখা ফুটে উঠল। মীরার মা তাড়াতাড়ি মীরার কেবিনে গেলেন। মীরাকে অক্সিজেন মাস্ক লাগিয়ে রাখা হয়েছে। চোখ দুটো খোলা তার। চারপাশে পরখ করতে থাকে সে। চোখ যেন আবারও বুঝে আসতে লাগলো। চোখের পাতা খুব ক্লান্ত, উপরে তোলার শক্তি পাচ্ছে না। মীরার মা এসে মেয়ের কাছে হাও মাও করে কাঁদতে লাগলেন। দিবা তাকে বলল, ফুপি, হাসপাতালে এইভাবে কাঁদতে নেই,
কেঁদো না, দেখো মীরা ঠিক হয়ে যাচ্ছে। মীরার মা মীরাকে বললেন। মীরা রে, কেন এমন করলি মা? কেন কিছু ভাবলি না? মীরা দুর্বল, ক্লান্ত শরীর, ঘুমের আভাস পাচ্ছে। সে কোনো কথাই বলতে পারছে না, ঠোঁট নাড়ানোরও শক্তি নেই তার। মীরার মা আরও কিছুক্ষণ বকবক করলেন। নার্স এসে তাকে চলে যেতে বললেন। কেঁদে যাচ্ছেন উনি। আহানরা মসজিদ থেকে ফিরল সবে। মীরার জ্ঞান ফিরেছে শুনেই মিরাজ দৌড়ে গেল। আহান যেতে গিয়েও থেমে গেল। মীরা কি তার সাথে কথা বলবে না? আহানের মা এসে বললেন। থামলে কেন? যাও, কিচ্ছু হবে না। আহান নিজেকে শক্ত রাখলো। ধীর পায়ে কেবিনের ভেতরে ঢুকে গেল সে। মিরাজ মীরার পাশে বসে মীরার মাথায় হাত বোলাচ্ছে, কিন্তু মীরার কোনো সারা শব্দ নেই। চোখ মেলে তাকিয়ে আছে শুধু। মিরাজ মীরাকে বলল। মানুষের রাগ অভিমান থাকতেই পারে, কিন্তু তাই বলে জেদের বসে নিজের জীবন নিয়ে ছেলেখেলা করা ঠিক নয়। এটা মানুষের সবচেয়ে বড় বোকামি। আর আমার বোন হয়ে তুই নিজেকে বোকা প্রমাণ করলি। আহান সব শুনছে। ও মিরাজকে থামিয়ে বলে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।